আবারও স্বাগত ২১শে বিজনেস, সঙ্গে আছি হিরো জুম্মান। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্র অভিযান চালিয়ে তুলে নেওয়ার ঘটনায় বিশ্ববাজারে বাড়েনি তেলের দামে। শনিবার বিশ্ববাজারে তেলের দাম উল্টো কমেছে। ব্লুমবার্গের তথ্যানুসারে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম 0.16% কমে ব্যারেল প্রতি $60.75 নেমে এসেছে। সেই সঙ্গে WTI ক্রুডের দাম ব্যারেল প্রতি 0.17% কমে $57.32 কমেছে। $57.32 কমেছে। অন্যান্য ব্র্যান্ডের তেলের দামও কমেছে। বিশ্লেষকরা বলছেন, অপরিশোধিত তেলের বাজারে একসময় যে ভূরাজনৈতিক উত্তেজনা বা অনিশ্চয়তার ভীতি কাজ করত, সাম্প্রতিক বছরগুলোতে তা দেখা যাচ্ছে না। গত বছর যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংসের লক্ষ্যে বড় ধরনের বোমা হামলা চালালেও তেলের বাজারে তেমন প্রভাব পড়েনি। ভেনেজুয়েলার ক্ষেত্রেও তেল প্রভাব নেই। মজুতের দিক দিয়ে ভেনেজুয়েলা বিশ্বের শীর্ষ তেল সমৃদ্ধ দেশ। চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি থেকে প্রায় 30,000 কোটি টাকা কেটে নেওয়া হচ্ছে। জানা যায়, চলতি অর্থবছরে সংশোধিত এডিপির আকার হতে পারে 2 লাখ কোটি টাকা। চলতি অর্থবছরের জন্য 2,30,000 কোটি টাকার এডিপি নেওয়া হয়েছিল। এ হিসেবে এবার এডিপি কমছে 30,000 কোটি টাকা। চলতি অর্থবছরের মূল এডিপির অর্থের মধ্যে স্থানীয় উৎস থেকে যোগান দেওয়া হয় 1,44,000 কোটি টাকা। এটি কমিয়ে 1,28,000 কোটি টাকা করা হচ্ছে। আর মূল এডিপিতে প্রকল্প সহায়তা হিসেবে 86,000 কোটি টাকা আছে। এটি কমিয়ে 72,000 কোটি টাকা করা হচ্ছে। আগামী 7ই জানুয়ারি জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় সংশোধিত এডিপি পাস হতে পারে। বর্তমান এডিপিতে 1,171টি প্রকল্প আছে। মুঠোফোন সেট নিবন্ধন বাধ্যতামূলক করতে সরকারি সিদ্ধান্তকে বিতর্কিত করতে উদ্দেশ্যমূলকভাবে একটি চক্র জাতীয় পরিচয়পত্রের বিপরীতে অসংখ্য হ্যান্ডসেট কেনার তথ্য ছড়িয়ে দিয়ে বিভ্রান্তি তৈরি করছে বলে দাবি সরকারের। একই সাথে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান প্রধান উপদেষ্টার তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। অন্যদিকে ব্যবহারকারীদের আতঙ্কিত না হবার পরামর্শ তথ্য যোগাযোগ বিশেষজ্ঞদের। শুল্ক কমানোর পাশাপাশি এনবিআরকে বিটিআরসির পাশে দাঁড়াতে হবে বলেও মত তাদের। আদিত্য মামুনের রিপোর্ট। অবৈধ ও নকল মুঠোফোনের অনুপ্রবেশ ঠেকানো এবং অপরাধ নিয়ন্ত্রণে বছরের প্রথম দিনে চালু হয় ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার বা NEIR সিস্টেম। মোবাইল আমদানিকারকরা যাতে কর ফাঁকি দিতে না পারেন এবং বৈধ মুঠোফোনের দামও যাতে কমে, সেজন্য আমদানিতে কাস্টম ডিউটি 25 থেকে 10% কমিয়েছে সরকার। কিন্তু NEIR সিস্টেম চালুর পর একটি এনআইডির বিপরীতে 40 থেকে 50টি হ্যান্ডসেট নিবন্ধন দেখানোর অভিযোগ করছেন কোনো কোনো গ্রাহক। আর এতে আতঙ্কিত হয়ে পড়ছেন অনেকেই। NEIR সিস্টেম চালুর ফলে অবৈধভাবে দেশে আসা ফোন আর দেশীয় নেটওয়ার্কে ব্যবহার করা যাবে না। ফলে বিদেশ থেকে অবৈধভাবে আনা পুরনো ফোনের ব্যবসাও বন্ধ হয়ে যাবে। আর তাই গ্রাহকদের বিভ্রান্ত করতে এক এনআইডির বিপরীতে বহু ফোন কেনার তথ্য ছড়িয়ে দিচ্ছে একটি চক্র। জানুয়ারির 1 তারিখ থেকে নতুন ঢুকবে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু এই NEIR যদি ভ্যালিডেট করা না থাকে তাহলে 3 মাস পরে, সাথে সাথে না, 3 মাস পরে অটোমেটিক্যালি ওই ফোনগুলো ডিসকানেক্টেড হয়ে যাবে। টেলিকমিউনিকেশন সেক্টর বলি বা আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টর বলি, এটাকে একটা সুষ্ঠুভাবে একটা নিয়মের মধ্যে আনার জন্য এটা দরকার। গেল কয়েক বছর ধরে সরকারের পক্ষে NEIR সিস্টেম চালুর সিদ্ধান্ত অবশেষে বাস্তবায়ন হলে মোবাইল ব্যবসা ঠিক রাখতে শুল্ক আরও কমানোর পাশাপাশি নকল ফোন বাজারজাতকরণ বন্ধে কঠোর হবার পরামর্শ আছে। আমরা সবাই আসলে মনে করতেছি যে এটা আসলে বিটিআরসির কাজ, বিটিআরসির মাধ্যমে জিনিসটা হয়েছে। কিন্তু যদি না আসলে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এই ডিউটি স্ট্রাকচারটা সলভ না করতে পারে, এটাকে ড্রাস্টিক্যালি আরো অনেক কমিয়ে আনতে পারে, তাহলে কিন্তু এই প্রবলেমের আসলে আমি কোনো সলিউশন দেখি না। গ্রাহকদের অজ্ঞাতে তাদের ব্যক্তিগত তথ্য দিয়ে মাফিয়া আমদানিকারকদের অপকর্মে জড়িত থাকার তথ্য পেয়েছে সরকার। যারা আমদানিকারক তারা সংখ্যায় খুবই সীমিত, এরা একটা মাফিয়া গোষ্ঠী।
এই গোষ্ঠীর প্রত্যক্ষ সহযোগিতায় এই ঘটনাগুলো ঘটছে এবং তাদের মাধ্যমে আমাদের দায়টা আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীদের উপর চাপানো হচ্ছে। এখানে ক্ষুদ্র ব্যবসায়ীদের কোনো দায় নেই, মূলত যারা শীর্ষস্থানীয় বেশ কিছু আমদানিকারক তারা এই চক্রের মধ্যে লিপ্ত আছে আর কি। তবে ভুক্তভোগী গ্রাহকরা কোনো আইনি জটিলতায় পড়বেন না বলেও জানান তিনি। আমরা সিদ্ধান্ত নিয়েছি এই ফোনগুলো এখন আমরা গ্রে হিসাবে স্বীকৃতি দিয়ে দিচ্ছি আর কি, কিন্তু 1 তারিখের পর থেকে নতুন যেসব ফোন আসবে সেসব ক্ষেত্রে আমরা 0 টলারেন্স দিব আর কি। হ্যাঁ, সেসব ক্ষেত্রে রিপিটেশন অফ দিস IMEI উইল বি ব্লকড। যতই অপতৎপরতা চলুক, অবৈধ ফোনের ব্যবসা বন্ধে সরকার কোনো ছাড় দিবে না বলেও জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। বৈদ্যুতিক গাড়ি বিক্রিতে যুক্তরাষ্ট্রের টেসলাকে ছাড়িয়ে গেছে চীনা BYD। BYD জানিয়েছে 2025 সালে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি মোট 22,60,000 বৈদ্যুতিক গাড়ি বিক্রি করেছে। 2024 সালের তুলনায় তাদের গাড়ি বিক্রি বেড়েছে 28%। অন্যদিকে 2024 সালের মতো সদ্য বিদায়ী 2025 সালেও টেসলার গাড়ি বিক্রি কমেছে। গত বছর টেসলার গাড়ি বিক্রি কমেছে 8.6%। গত বছর টেসলা 16 লাখ গাড়ি বিক্রি করেছে। মার্কিন বাজারে চীনের BYD বিক্রি না হলেও 2025 সালে বিক্রিতে টেসলাকে ছাড়িয়ে গেছে BYD। চীন টেসলার দ্বিতীয় বৃহত্তম বাজার। তারপরও 2025 সালে টানা 2 বছর টেসলার বিক্রি কমেছে। 2025 সালের শেষ প্রান্তিকে টেসলার বিক্রি দাঁড়ায় প্রায় 4,18,000, আগের বছরের একই সময়ের তুলনায়, যা 15.60% কম। BYDর সফলতার মূল কারণ তাদের গাড়ির দাম কম এবং উন্নত বৈশিষ্ট্য। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সবশেষ কার্যদিবসে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক 187 পয়েন্ট কমে দাঁড়ায় 50,339 পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 707 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 26,338 পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুরের STI সূচক, এটি 9 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 4,656 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,968 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 3 পয়েন্ট বেশি। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 573 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 85,762 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 5 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,259 পয়েন্টে। দর্শক, নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর দেশের ব্যবসা বাণিজ্য ও তৈরি পোশাক শিল্প খাত নিয়ে আমরা কথা বলবো BGMEA এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইনামুল হক খানের সঙ্গে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।